কেউ বলে পয়সা রোজগার করার জন্য কষ্ট করতে হয়, কারো মতে জনপ্রিয়তা বাড়ানোর জন্য। আবার কেউ কেউ বলে এমন ভাগ্য কতজনের হয় যেন সোনার চামচ মুখে নিয়ে জন্মানো। একটা কথা অনেকের মনেই আসে না, সেটা হলো ভাগ্য। কিন্তু পয়সা কিংবা জনপ্রিয়তা দিয়ে ভাগ্য বদলানো যায় কি? তারই উত্তর খুঁজতে শুরু হচ্ছে ট্র্যাভেল উইথ কৌশিক ফ্যামিলির 10তম দেশ ভ্রমণ, যার নাম নেপাল। কি দিনকাল এলো, হাই তুলতে তুলতে মাঝরাতে ব্লগ শুরু করতে হচ্ছে। 14ই জুন আমি বাড়িতে এসেছিলাম, বিকালবেলা হয়ে গেছিলো। এর আগে আপনারা কাশ্মীরের বন্দে ভারতের ব্লগ দেখেছেন, এবং কাশ্মীর থেকে যেদিনকে বাড়ি ফিরেছিলাম 13 তারিখ রাত পেরিয়ে 14 জুন হয়ে গেছিলো। তাও 14 জুন বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি বিকাল হয়ে গেছিলো। এবার আমার বেরোনোর কথা ছিল, মানে পরবর্তী যে ব্লগটা আপনারা দেখছেন সেটা হচ্ছে 17ই জুন। হঠাৎ করে ওই সংস্থা ফোন করলো যে 17ই জুন নয় স্যার, 16ই জুন আপনার ফ্লাইটের টিকিট কাটা হয়েছে, আপনি 16ই জুন বেরিয়ে পড়ুন। বাড়িতে আমি 24 ঘন্টা বোধহয় রেস্ট পাইনি, আবারও আমাকে বেরিয়ে পড়তে হয়েছে। কলকাতা থেকে আমার ফ্লাইট রয়েছে দিল্লি হয়ে কাঠমান্ডু যাওয়ার। এবার আগামীকাল সকালে ফ্লাইট ধরতে গেলে আমাকে আজকে রাত্রে বেরোতে হবে। এবার সমস্ত কাজকর্ম করে গুছিয়ে গাছিয়ে চোখে প্রচণ্ড ঘুম। শুভকে বললাম, শুভ তুই আমাকে একটু ভাই এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আয়। আর এখন সময় হচ্ছে রাত 1:36। আমি আর এই জার্নিতে আপনাদেরকে বিশেষ কিচ্ছু বলবো না। আমি একটা বালির সঙ্গে ক্যারি করছি, জাস্ট আমি ঘুমাবো, কারণ আমার চোখে প্রচণ্ড ঘুমাতে হবে। শুভকে শুধু বলেছি যদি ঘুম টুম পায় তোর আমাকে বলিস, আমি চালিয়ে নেবো। ভোর 4:30, ভোরের আলো ফুটছে। ফাইনালি আমরা 3 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম বহরমপুর থেকে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাদিকরাক। রাত পেরিয়ে আবার একটা সকাল। শুভ আজকে ফার্স্ট টাইম এসছে, এখানেও রাস্তা চিনতো না। তারপরে আমি আর ও মিলে মোটামুটি রাস্তার একটু আইডিয়া করে নিলাম জিপিএস ম্যাপ দেখে। তারপরে ও আমাকে ড্রপ করলো, তারপরে ও বেরিয়ে গেল। আনলাম তুই কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে আমাকে একটা মেসেজ করিস, কারণ কলকাতার রাস্তাঘাট বড্ড জটিল, আমিও বুঝতে পারি না। আমি তো বেরোনোর আধ ঘন্টা আগে গুছিয়েছি, তারপরে বেরিয়েছি। শুভ এসছে বাড়িতে, ওকে বললাম তুই বস, গাড়িটা বার কর। তারপরে জামা কাপড় গোছানো, এখান থেকে একটা নামাচ্ছি ওখান থেকে একটা নামাচ্ছি, এই করতে করতে তারপরে বেরোলাম। আলটিমেট বেরিয়ে দেখি ক্যামেরাতে চার্জ নেই, গাড়িতে আস্তে আস্তে আবার ক্যামেরা চার্জ করলাম, তারপরে ঘুমিয়ে গেছিলাম। পাশেই রয়েছে এয়ার ইন্ডিয়ার কাউন্টার, এখান থেকে চেক ইন করবো। এবার আমার ফ্লাইটটা হচ্ছে কানেক্টিং ফ্লাইট, কলকাতা থেকে প্রথমে হচ্ছে দিল্লি, দিল্লি থেকে হচ্ছে কাঠমান্ডু। সময় সকাল 5:32। চেক ইনের পর্ব শেষ, সিকিউরিটির পর্ব শেষ করে বসে আছি গেট নম্বর 14 কাছে, কারণ গেট নম্বর 14 থেকেই আমার প্রথম ফ্লাইট হচ্ছে কলকাতা থেকে দিল্লির জন্য, যেটা ছেড়ে যাবে হচ্ছে ঠিক সকাল 8:20। আর বোর্ডিং স্টার্ট হবে হচ্ছে সকাল 7:20। আর কলকাতা থেকে দিল্লির পথে আমার প্রথম ফ্লাইট হচ্ছে এয়ার ইন্ডিয়ার 2536, আর সিট নাম্বার হচ্ছে 12E। এই ফ্লাইটের টিকিট যে সংস্থার সঙ্গে যাচ্ছি, ট্রিপ টু টেম্পলস, ওরাই সব কিছু করে দিয়েছে, মানে ওরাই টিকিট ফিকিট সব কিছু করে দিয়েছে, ওয়েব চেক ইনটা পর্যন্ত করে দিয়েছে, তারপরে আমাকে টিকিটটা পাঠিয়েছে। এবার আমি যখন কালকে সিট মডিফাই করতে যাচ্ছি, আমার সিট আর মডিফাই হচ্ছে না। এবার আমি ভাবলাম ফ্লাইটে একটা উইন্ডো সিট নেবো, একটু ভিডিও দেখাতে পারবো আপনাদেরকে, বা আমিও দেখবো বাইরের দৃশ্য। উইন্ডো সিট আর হচ্ছে না। এখানকার যে কাউন্টার, সেখানে গিয়ে বললাম, তো বললো যে কলকাতা থেকে দিল্লির জন্য কোনো উইন্ডো সিটই ফাঁকা নেই, আইএল সিট আছে, মিডল সিট আছে। আর আপনি দেখুন যে দিল্লি থেকে কাঠমান্ডুর যে ফ্লাইট, সেখানকার কোনো উইন্ডো সিট ফাঁকা আছে কিনা। আর আমার প্রেফারেন্স ছিল হচ্ছে এফ সিরিজের সিট, 19F বা 20F বা 21F, এরকম কিছু মানে রিকোয়ারমেন্টস ছিল আমার। তো তখন বললো যে হ্যাঁ ওটা আছে, কিন্তু ওটা চার্জেবল। আমাকে ওই সিটের জন্য পে করতে হলো হচ্ছে 599 টাকা। অনলাইনে পে করা যায়। 599 টাকা পে করার পর আমার নতুন করে সিট ইস্যু করলো হচ্ছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ, যার সিট নাম্বার হচ্ছে 20F, দিল্লি থেকে কাঠমান্ডুর পথে। আমি যখন চেক ইন কাউন্টারে ছিলাম, চেক ইন কাউন্টারে ব্যাগ জমা করছিলাম, ওরা তখন জিজ্ঞেস করলো যে আইডেন্টি প্রুফ দেখান। প্রথম আধার কার্ড দেখালাম, তারপরে বললো যে পাসপোর্ট আছে। হ্যাঁ আছে। পাসপোর্টটা নিয়েও কিন্তু ওরা একবার ওদের মেশিনে স্ক্র্যাচ করে নিল। 14 নম্বর গেটটা হচ্ছে এমন একটা জায়গায় না, যেখানে কোনো দোকানপাট নেই। আবারও ব্যাগপত্র গুটিয়ে চলে এলাম হচ্ছে, এটা হচ্ছে গেট নাম্বার 21-এর দিকে। এদিকটা দোকানপাট রয়েছে, ক্যাফে ট্যাফে রয়েছে। ওখানে নিলাম হচ্ছে চা, বেশ কড়া চা, যেরকম চায় পছন্দ করি। যতক্ষণ পর্যন্ত কলকাতায় থাকি, কলকাতা এয়ারপোর্টে একটা বাঙালিয়ার ব্যাপার থাকে সব কিছুর মধ্যে। সে লাউঞ্চের খাবারের মধ্যে একটা বাঙালিয়ার ছাপ থাকে। যখনই অন্য কোনো রাজ্যে চলে যাই, বাস এইটাই হারিয়ে যায়, এটাই মিস করি, এরকম চা, এরকম খাবারের স্বাদ। সময় সকাল 8:01। আমাদের বোর্ডিং অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। সিরিয়াসলি আমি ভয় পাচ্ছিলাম যে হাওয়ার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, এমনিতে ফ্লাইটে আমার ভয় লাগে। তারপরে এই যে জুন জুলাই মাস না, জুন জুলাই মাসে আকাশে প্রচুর মেঘ থাকে, তো বর্ষার মেঘ থাকে। যখন ফ্লাইট টেক অফ করার পরে বা ল্যান্ডিংয়ের আগে কিন্তু মেঘের সঙ্গে যে ফ্লাইটের সংঘর্ষ হয় না, তাদের ফ্লাইট কাঁপে, তো ভয় ভয় লাগছিল। বাট আমার সাথে এবারের জার্নিতে, মানে এবারের পুরো ট্রিপে কিন্তু মোহিত রয়েছে। মোহিতকে তো আপনারা সবাই চেনেন। মোহিতের সাথে আমার দেখা হয়েছিল প্রথমবার ওই বন্দে ভারত এক্সপ্রেসে, যখন আমরা 1 জানুয়ারি যখন আমরা কলকাতা থেকে গেছিলাম হচ্ছে এনজিপি। তারপরে আর তোমার সাথে কোনো ট্রিপ হয়নি? না ট্রিপ হয়নি, এমনিতে কথাবার্তা হয় আমাদের। বাট এবার কিন্তু একসঙ্গে ট্রিপ হচ্ছে, তাও আবার টানা 14 দিনের।
তো এই ট্রিপে আমাদের অনেক মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর সেই সাথে আমার এই ফ্লাইট জার্নির ভয় আপাতত কাটলো। আরও একটা বিষয় বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের যে সিট সেটা কিন্তু আপগ্রেড হয়ে গেছে ইকোনমি থেকে প্রিমিয়াম ইকোনমিতে। আর এটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার 8320 সিরিজ। সামনে একটা এরকম ট্রে রয়েছে খাওয়া দাওয়া জিনিসপত্র রাখার জন্য। এখানে আবার ইউএসবি পোর্ট রয়েছে চার্জ করার জন্য, ইউএসবি এ পোর্ট। লেগ স্পেস ঠিকঠাকই আছে, অনেকটাই আছে লেগ স্পেস। তবে ফ্লাইট স্টার্ট হওয়ার পর কিন্তু ভেজা রুমাল দিয়ে গেল মুখ টুক মোছার জন্য, কপালের ঘাম মোছার জন্য। ভাই টেনশনে যাতে না ঘেমে যাও। তাড়াতাড়ি 37,000 ফুট উপরে উঠে যা, তাহলে চাপ নাই। এই মেঘের মধ্যে দিয়ে যাওয়াটা না খুব ভয়ের। এই মেঘের ওপরে যখন চলে যাব তখন আর কোনো ভয় নাই। ফ্লাইট এখন সমতল থেকে উঠে গিয়েছে প্রায় 37,000 ফুট উচ্চতায়। আর যখন ফ্লাইট এই উচ্চতায় উঠে আসে না, যখন মেঘের ওপরে আমরা চলে আসি, তখন শান্তি শান্তি। এই জন্য বোধহয় বলে যে মরে যাওয়ার পর শান্তি, যখন আমাদের আত্মা একদম তাড়া হয়ে যায়। এয়ার ইন্ডিয়া এই যে প্রিমিয়াম ইকোনমি যে সিট রয়েছে বা প্রিমিয়াম ইকোনমি যে প্যাসেঞ্জার রয়েছে, তাদের জন্য একটা মেনু কার্ড দিয়েছে। এরকম মেনু কার্ড আমি আগে কোনোদিন পাইনি, আজকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে। ফ্রুটস, এদিকে চা, তার সঙ্গে লিকুইড দুধ, ব্রেড, জ্যাম, বড় বড় করে আলু আর ঠান্ডা জল, আর সেই সঙ্গে স্টেনলেস স্টিলের চামচ। কাঁকড়া পাউরুটি, আজ থেকে নাম দিলাম তোকে। কাঁকড়া পাউরুটিটা মিষ্টি, কিন্তু গ্রিল চিকেন সেই ঝাল। এই কাপগুলো না প্লাস্টিকের, কিন্তু দেখে মনে হচ্ছে কাপগুলো যেন চীনামাটির কাপ। সময় সকাল 11:15। ফাইনালি আমাদের ফ্লাইট সাকসেসফুলি ল্যান্ড করতে চলেছে দিল্লির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আপাতত স্বস্তি, মানে প্রথম জার্নি শেষ, আবার অপেক্ষা পরবর্তী জার্নির। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে দিল্লির পথঘাট, সেই সাথে সবুজে সবুজ। দিল্লিতে এত গাছ, তাও না জানি কেন পলিউশন। কি স্টেশন বুঝতে পারলাম না। ওপর দিয়ে ফ্লাইট বেরিয়ে গেল। এই যে দেখা যাচ্ছে দিল্লির এয়ারপোর্টের রানওয়ে, ওখানে দাঁড়িয়ে আছে ইথিওপিয়ান ফ্লাইট। এদিকে ভিস্তারা, ওইটা মনে হয় স্পাইস জেট। নাম 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 নাম। এই মাটি ছিল আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। ওয়েলকাম টু দিল্লি। এই যে মাটি ছুঁয়ে নিল ফ্লাইট, ব্যাস এবার হচ্ছে মনের শান্তি। আর মন থেকে তখন এই কথাটা বেরিয়ে আসে, ভাই বেঁচে গেলাম। আমি এত ভয় পেতাম না কোনো দিন, কিন্তু এই রিসেন্টলি এই ইনসিডেন্টটা হওয়ার পর এমন সব ছবি ফেসবুকে লোকে ছড়ায়, ভিডিও ছড়ায়, দুঃখের মিউজিক দেয়, নিজের রিচ বাড়ায়, আর আমাদের না পুরো ফাটে। কারণ আমরা তো নিত্যযাত্রী হয়ে গেছি। ওই যে একটা ফ্লাইট উড়ে যাচ্ছে ভিস্তারার। ফ্লাইট থেকে নেমে আসার পর এবার হচ্ছে ট্রান্সফার। তবে সুবিধার ক্ষেত্রে এটাই যে আমরা যে টার্মিনালে এসেছি না, 3 নম্বর টার্মিনাল, আর কাঠমান্ডু যাওয়ার যে ফ্লাইট সেটাও ছাড়বে হচ্ছে 3 নম্বর টার্মিনাল থেকেই। টার্মিনাল চেঞ্জ না করতে হলেও আমাদের ট্রান্সফার হতে হবে হচ্ছে ইন্টারন্যাশনালে। ল্যান্ড ক্রস করার সময় নেপাল যাওয়ার জন্য আধার কার্ডের দরকার হয়, পাসপোর্টের দরকার হয় না। এখানে সিকিউরিটি স্টাফ ছিলেন, বোর্ডিং পাস দেখালাম, তারপরে বললো পাসপোর্ট দেখান। আমি বললাম যে ল্যান্ড বর্ডার ক্রস করার সময় তো আধার কার্ডই হয়ে যাবে, কোনো আধার কার্ডও দেখে না। বললো এয়ারে তো দেখবেই সব কিছু। সময় বেলা 11:31। দিল্লি এয়ারপোর্টে আমাদের ইমিগ্রেশন এবং সিকিউরিটি কমপ্লিট। ইমিগ্রেশন জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছেন, আমি বললাম হচ্ছে কাঠমান্ডু, ব্যাস হয়ে গেল। আর সিকিউরিটিতে আমি আগেই বলেছি যে কলকাতার মতো কোরিয়ান সিকিউরিটি কোথাও নয়, দিল্লির মতো জায়গাতে অত সিকিউরিটি চাপ নাই। সব ট্রে থেকে নর্মালি বের করে দিলাম, হয়ে গেল, বেরিয়ে এলাম। মিনিট 5 সময় লাগলো। পাসপোর্টে কিন্তু স্ট্যাম্প মেরে দিল যে আমি ইন্ডিয়া থেকে কাঠমান্ডু ট্রান্সফার হচ্ছি। এই জায়গাটাতে হচ্ছে ডিউটি ফ্রি, যেখানে নানা রকম সব রঙিন বোতল টোতল পাওয়া যায়। শুধু তাই নয়, এখানে কিন্তু অনেক পারফিউম রয়েছে। এদিকে রঙিন জল, এদিকে পারফিউম, ব্যাস এরপর একটা বান্ধবী জুটে গেলেই জীবন জিঙ্গালালা। বাবা চকলেটও আছে এখানে, খেলনাও আছে। এই এয়ারপোর্টে জিনিসপত্র কেনার ব্যাপারে না, কি ব্র্যান্ড কি জিনিস, এইসব ব্যাপারে আমি এখন অবধি কোনো কিছু পোক্ত করতে পারিনি। মোহিতের কাছে 65-টিরও বেশি ব্র্যান্ডের পারফিউমের বোতলের কালেকশন আছে। ভালো, মানে নিশ পারফিউম আমার কাছে 5টা। নিশ মানে যা শুধু পারফিউম তৈরি করে, মানে ও হচ্ছে এইসবের শখিন। তোর সাথে একটু ঘুরতে এসেছি, দেখি কি পারফিউম পাওয়া যায়। এটা এলিক্সার ভার্জন না, এলিক্সার যা হলো না, মানে এখন নতুন হয়ে গেছে। এমনি মানে এর মধ্যে অয়েল যা কনসেন্ট্রেশন থাকে বেশি থাকে, পারফিউম বা অয়েল মিক্স করে এলিক্সার বানিয়ে। সব দিকে ফেমাস পারফিউম ক্রিড অ্যাভেন্টাস। এর শুরুই হচ্ছে 33,000 থেকে। ওই যে পারফিউমটা, এইটা বলছে শাহরুখ খানের নাকি ব্র্যান্ড, শাহরুখ খান নাকি এরকম পারফিউম ইউজ করে।
মানে এই ব্র্যান্ডের পারফিউম ইউজ করে। মোহিত এই পারফিউম টিপটিক মানে শাহরুখ খান না দুটো পারফিউম মিক্স করে লাগায়, একটা হলো দীপ্তিক আর একটা হলো ডানহিল, ওই দুটোকে মিক্স করে ইউজ করে, তো টিপটিক এইটাই হলো। শাহরুখ খান এইটা ইউজ করে তাই জন্য নেবে কি এটা ভালো না, শাহরুখ খান একটা অরা আছে তাই জন্য সব কিছু ভালো লাগে। এরকম পার্টনার লাগবে যে এইসব ইনফরমেশনগুলো দেবে, এরকম পার্টনার পেলে তবেই না কেনা হবে। এইসব ব্যাপারে তো জানি না তো কিছু। আরে আপনাকে গিফট দিয়ে দেবো। এ বাবা চাপ হয়ে গেল। চলে এসেছি দিল্লি এয়ারপোর্টের 3 নম্বর টার্মিনাল, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লাউঞ্জ। জীবনে 2-3 জায়গায় আমি ইন্টারন্যাশনাল লাউঞ্জ অ্যাক্সেস করতে গিয়ে ধাক্কা খেয়েছি, কোনো কার্ড কাজ করেনি। আর আমার যে ব্যাংকে মেন প্রাইমারি অ্যাকাউন্ট SBI, তারা তো মানে 14 বার করে তো ভেরিফিকেশনই করে আপনি কী করেন, কত টাকা রোজগার, একদম বেকার। আমি তো ওখান থেকে অ্যাকাউন্ট সরে নিয়ে আসবো। এত ভেরিফিকেশন, যেখানে এত টাকা ট্রানজ্যাকশন হয়। আমি যেখান থেকে গাড়ির লোন করেছি তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের কোনো কার্ড আছে, তখন কথায় বললো যে এই অ্যাক্সিস ব্যাংকের একটা কার্ড আছে, সিলেক্ট কার্ড, এটার বছরে একটা চার্জেস আছে, 2 লাখ টাকার ওপরে এক্সপেন্ড করলে এটা ফ্রি হয়ে যায়। এই সিলেক্ট কার্ডের সাথে আসে হচ্ছে এই প্রায়োরিটি পাস। এটা ইন্টারন্যাশনাল লাউঞ্জ, এখানে তো ডোমেস্টিক কার্ড কাজ করবে না। তো ওখানে গিয়ে আমি প্রায়োরিটি পাসটা দেখালাম। প্রায়োরিটি পাস দেখানোর সঙ্গে সঙ্গে ওটা স্ক্র্যাচ করলো, বাস হয়ে গেল। ফার্স্ট টাইম আমি প্রায়োরিটি পাস অ্যাক্সেস করে লাউঞ্জে প্রবেশ করলাম। বিপুলায় পৃথিবীর কত দিকে বা জানি, কিন্তু এই যে ধাক্কা খেতে জানি না, এটা জীবনের সেরা শিখন। ইন্টারন্যাশনাল গুরু, কি পারফিউম, কি চকলেট, কি পেন, কি লাউঞ্জ অ্যাক্সেস, মানে আপনি দেখো কত লাইন ছিল। হ্যাঁ, আমি বাস বোর্ডিং পাস দেখিয়েই এন্ট্রি পেয়ে গেছে। ফুড সেকশনে ভিডিও কিন্তু অ্যালাউ নয়। আমি জিজ্ঞেস করছিলাম স্টাফকে, অ্যাকচুয়ালি এসব জায়গায় না জিজ্ঞেস করে ভিডিও করা উচিত নয়। বললো সরি স্যার, ভিডিওগ্রাফি নট অ্যালাউ। এবার কেউ চড়ি ছিপে করতেই পারে, আমি করিনি। এখানে খাবার দাবারের যে অপশান আছে তার কিছু আমি নিয়ে এসেছি, যেগুলো নিয়ে এসেছি দেখাই। বাকি মোটামুটি অন্যান্য লাউঞ্জ যা থাকে সবই এখানে আছে। এখানে স্যালাড, ভেজ আইটেম এসব বেশি আছে। মেন যেটা এখানে আছে সেটা হচ্ছে এখানে অ্যালকোহল ইউনিট আছে। তা অ্যালকোহল ইউনিটের মধ্যে ভাগ আছে, কিছু অ্যালকোহল হচ্ছে আনলিমিটেড, যত পারো তো খাও, মাটিতে লুটিয়ে না পড়া পর্যন্ত। কিছু অ্যালকোহল আছে লিমিটেড, বাট ওই যে বললাম ভিডিও করা যাবে না। আর এখানে কোল্ড ড্রিঙ্ক বলতে গেলে ফ্যান্টা আছে, কোকোকোলা আছে, আর ফ্রুট জুস আছে, চা কফি আছে, এইসব আছে। তা আমি নিয়েছি হচ্ছে 3 পিস চিকেন, সেই সঙ্গে হচ্ছে 2 রকম কেক, স্টিম রাইস, ডাল, এটা পায়েস, আর এটা হচ্ছে জিরা পোলাও, তাই লেখা ছিল। আমার মনে হয় ফ্লাইটের মধ্যেও খাওয়া আছে, ওই জন্য বেশি খেতে পারবো না। পায়েসটা অসাধারণ, আমি কখনো লাউঞ্জে এত ভালো পায়েস খাইনি। ডালটা মোটামুটি না নিলেই হতো, নিয়েই ডিশটা খারাপ হয়ে গেল। নাম জিরে পোলাও, কিন্তু ওই জিরা রাইসের মতোই, হলুদ দেওয়া, পোলাওয়ের কোনো ব্যাপার নেই। চিকেনটা ঠিক আছে, বাট আমাদের বাঙালির স্বাদের মতো নয়। কিন্তু কলকাতার লাউঞ্জে যখন আপনি খাবেন সেখানে একরকম স্বাদ পাবেন, দিল্লিতে একরকম, ব্যাঙ্গালোরে একরকম। বাট ব্যাঙ্গালোরের লাউঞ্জে কিন্তু খাওয়া খুব ভালো। আর এটা ইন্টারন্যাশনাল লাউঞ্জ বলে না, সব কার্ড অ্যাক্সেস হয় না বলে অত ভিড়ও নেই, ভিড় কম। কিন্তু আমি এখনও বলবো যে আমাদের কলকাতা লাউঞ্জের যে বিরিয়ানি সত্যি ভালো। সময় দুপুর 1:17, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আরেকটু বসে গল্পগুজব করে সময় কাটিয়ে মোটামুটি আমরা বেরিয়ে এলাম লাউঞ্জ থেকে। আমাদের বোর্ডিং শুরু হবে হচ্ছে বেলা 1:30, আর ফ্লাইট ছাড়বে হচ্ছে 2:30। এদিকে আছে গেট নাম্বার 1 থেকে 26। আপনাদের বোর্ডিং পাসে ধরুন নাম্বার লেখা আছে, গেট নাম্বার, কিন্তু আমি তবুও বলবো বোর্ডিং পাসে কিন্তু বসা থাকবেন না। এই গেট নাম্বার কিন্তু সব সময়তে পরিবর্তনশীল। ওই জন্য লেটেস্ট আপডেট কী রয়েছে, ফ্লাইটটা ডিলে হয়েছে কি না, বা ফ্লাইটটা রিশিডিউলড হয়েছে কি না, বা আপনার ফ্লাইটের গেট পরিবর্তন হচ্ছে কি না, সেটা কিন্তু অবশ্যই LCD ডিসপ্লে দেখে নেবেন। ডিসপ্লে সব জায়গাতেই পাবেন। সময় বেলা 2:45, শুরু হলো আমাদের বোর্ডিং দিল্লি থেকে কাঠমান্ডুর পথে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার AI2219-এ। আমাদের এবারের এয়ারক্রাফট হচ্ছে ভিস্তারা, অপারেটেড বাই এয়ার ইন্ডিয়া। উঠে পড়েছি ফ্লাইটে, আর এখানে আমার সিট নাম্বার হচ্ছে 20F। আর এই জার্নিতে আমি এই জন্যই F সিরিজের সিট চুজ করেছি, কারণ এই ফ্লাইট যখন কাঠমান্ডু যাবে না, তখন কিন্তু হিমালয়ের অনেক মাউন্টেন দেখা যায়, যদি ঠিকঠাক ওয়েদার ক্লিয়ার থাকে। আর এটা কিন্তু হচ্ছে ভিস্তারার এয়ারক্রাফট, এটারও মডেল নাম্বার হচ্ছে A320 সিরিজের। আগেরটাও ছিল তাই, এটাও তাই। আর এখানে কিন্তু প্রিমিয়াম ইকোনমি পাইনি, এখানে পেয়েছে হচ্ছে ইকোনমি। বাকি সিট সেম আগেরটায় যেটা ছিল। এখানে USB-A পোর্ট রয়েছে, এখানে ফোন রাখার জায়গা রয়েছে, যেটা দেখে আপনি সিনেমা দেখতে পাবেন। ট্রে রয়েছে, এখানে একটা করে জলের বোতল আগেই দিয়ে দিয়েছে। দিল্লি থেকে নেপাল মানে কাঠমান্ডু সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। আর নেপালের সময়সীমা কিন্তু ভারতের সময়সীমা থেকে 15 মিনিট অ্যাহেড, মানে এগিয়ে আছে। ভারতীয় সময় বেলা 3:20 আমাদের ফ্লাইট রেডি টেক অফ করার জন্য। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে
নেপালের কাঠমান্ডু এয়ারপোর্ট বা ত্রিভুবন এয়ারপোর্টের পথে। সবচেয়ে টেনশনের মুহূর্ত টেক অফ। উঠে গেল আমাদের ফ্লাইট, দিল্লি এয়ারপোর্টের সীমানা ছাড়িয়ে ছুঁয়ে ফেললো আকাশ। ল্যান্ডিং গিয়ার উড়ে গেছে। এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটে ট্রাভেল করার সময় না, এখানে ওয়াইফাই আপনি কানেক্ট করতে পারবেন। ওয়াইফাই কানেক্ট করে নেওয়ার পরে আপনি ফ্লাইটের স্ট্যাটাস দেখতে পারবেন, সিনেমা দেখতে পারবেন, গান শুনতে পারবেন। তো আমাদের ফ্লাইটের স্ট্যাটাসটা একটু দেখাই, যেটা এখন 442 মাইল পার আওয়ার স্পিডে চলছে এবং ভূপৃষ্ঠ থেকে 23,050 ফুট উপরে আছে, অর্থাৎ 7,026 মিটার। আর কিলোমিটার হচ্ছে এখন 720 কিলোমিটার পার আওয়ার। চলে এসছে আমাদের ফুড। এখানে ভেজ নন ভেজ দুরকম অপশান আছে, যার মধ্যে রয়েছে একটা বান, সকালেও ছিল একটা বান, এখনও একটা বান। সেই সঙ্গে রয়েছে একটা বাটার, একটা ছোট জলের বোতল, টাটার, বেশ ঠান্ডা। এখানে একটা আমুলের দই রয়েছে, কেক টাইপের কিছু একটা, চকলেট কেক। এয়ার ইন্ডিয়ার খাবার কিন্তু ভালোই। এখানে 2 পিস ছোটো চিকেন দিয়েছে, এইটুকু দিয়েছে ভাত, আর এখানে বোধহয় একটা ডাল টাইপের কিছু আছে। আমাদের ফ্লাইট কিন্তু আস্তে আস্তে লখনৌর কাছাকাছি আসছে, লখনৌর উপর দিয়ে যাচ্ছে এবং ফ্লাইটের উচ্চতা কিন্তু এখন হয়ে গেছে প্রায় 35,000 ফিট এবং গতি বেড়ে গিয়েছে 870 কিলোমিটার প্রতি ঘন্টা। ভাত আর চিকেনের যে ঝোল এবং চিকেন মাঞ্চুরিয়ান বেশ ভালো। কোয়ান্টিটিটা কম মনে হতে পারে, বাট খাবারটা গরম আর কিন্তু টেস্টি। এখন আমাদের ফ্লাইট রয়েছে উত্তরপ্রদেশের গোরখপুরের ওপর দিয়ে, সমুদ্রপৃষ্ঠ থেকে মানে ভূপৃষ্ঠ থেকে 34,200 ফুট উচ্চতায়। আর আমাদের ফ্লাইটের গতি হচ্ছে 787 কিলোমিটার প্রতি ঘন্টা। কৈলাস মানস সরোবর যে সংস্থার সঙ্গে দর্শন করেছিলাম, ফ্লাইট এরিয়াল দর্শন, ভিডিওটা অনেকে পছন্দ করেছেন, প্রচুর ভিউজও হয়েছে, প্রায় 6 লাখের কাছাকাছি হতে চলো ভিডিওটা। তো ওই ট্রিপ টু টেম্পলস ওদের সাথে কিন্তু যাচ্ছি তিব্বত। ওরা কৈলাস মানস সরোবরও করায়, কৈলাস মানস সরোবর এরিয়াল দর্শনও করায়, 4 ধাম যাত্রাও করায়, তিব্বত তো করাচ্ছেই, ওদিক থেকে আদি কৈলাস সোম পর্ব সেটাও করায়। ওদের অনেকগুলো প্যাকেজ রয়েছে, ওয়েবসাইট রয়েছে, যোগাযোগের নম্বর রয়েছে, সমস্ত দিয়ে রাখলাম এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও বিস্তারিত ব্লগ তো আমি এরপর আপনাদের সঙ্গে শেয়ার করবোই। চা কফি ছিল, অ্যাপেল জুস ছিল, স্প্রাইট ছিল, পেপসি ছিল, আর হচ্ছে ওই অরেঞ্জ জুস ছিল। তাই আমি বললাম যে আমাকে একটা অ্যাপেল জুস দিন আর একটা পেপসি দিন। কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে এখন আমরা 270 কিলোমিটার দূরে রয়েছি, পাইলট ঘোষণা করছে। ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উচ্চতা কমিয়ে আমাদের ফ্লাইট প্রবেশ করেছে নেপালের বীরগঞ্জে এবং আমাদের ফ্লাইটের এখন অল্টিটিউড হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 18,275 ফিট, স্পিডও 543 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ আমাদের ফ্লাইট কিন্তু প্রায় কাঠমান্ডুর কাছে। বীরগঞ্জ, হেতাউদা, তারপরে হচ্ছে কাঠমান্ডু। মনে যে আশা নিয়ে ফ্লাইটের ডান দিকে এফ সিরিজে সিট বুক করেছিলাম, সেই আশার বাস্তবায়ন হয়নি বললেই চলে। আকাশে মেঘের আড়ালে অদৃশ্য হিমালয় পর্বতের বিভিন্ন রেঞ্জ। এমনিতেও জুন জুলাই মাস নেপাল ভ্রমণের আদর্শ সময় নয়, তবে ল্যান্ড করার কিছু আগে ফ্লাইট যখন অনেকটাই নিচে নেমে এসেছে, তখন ক্যামেরাবন্দি করলাম পাহাড়ে ঘেরা কাঠমান্ডু শহরের প্রাকৃতিক দৃশ্য, যেটা দেখার পর বলা যেতেই পারে 599 টাকা সেই অর্থে বিফলে যায়নি।
নেপালের এখন সময় হচ্ছে 4:59 আর ভারতীয় সময় হচ্ছে 4:40। বলেছিলাম 15 মিনিট এগিয়ে আছে। একটু পরে আমাদের ফোন আর কি সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে, তখন অ্যাকচুয়াল এখানকার যে টাইম সেই টাইম ধরেই আমরা চলবো বা সেই টাইম আমাদের চালাবে। ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কথা। আমি এয়ারটেলের 1098 টাকা দিয়ে অ্যাক্টিভেট করেছি ইন্টারন্যাশনাল রোমিং, যেখানে টক টাইম থাকবে হচ্ছে ইনকামিং আর আউটগোয়িং 200 মিনিট, ইন্ডিয়া প্লাস লোকাল, 3 GB থাকবে নেট, আনলিমিটেড ইনকামিং SMS অ্যান্ড 20 হচ্ছে আউটগোয়িং SMS। আর এই অফারটা থাকে ভ্যালিড হচ্ছে 10 দিনের জন্য। ফ্লাইট থেকে নেমে আমরা উঠে পড়লাম হচ্ছে বাসে। এটা হচ্ছে এয়ারলাইন সংস্থার বাস, যে বাস আমাদের নিয়ে যাওয়া হচ্ছে টার্মিনালে। এয়ারপোর্টটা অনেকটাই বড়, প্রথমে বোঝা যাচ্ছিল না, কিন্তু আবহাওয়াটা মেঘলা। ওটা নেপাল এয়ারলাইনের ফ্লাইট। বাসে মিনিট খানেকের জার্নি, মিনিট খানেক করে কম, সেই বাস আমাদের নামে দিতে হচ্ছে এখানকার টার্মিনালে। বাইরে ভিডিওগ্রাফি অ্যালাও নয়, তো ভেতরে এসে আর কি ভিডিওগ্রাফি করছি। ইন্ডিয়ানদের জন্য এখানে কিছু করতে হবে না, আমাদের করতে হচ্ছে ইমিগ্রেশন। দেখুন ওখানে একটা রয়েছে হচ্ছে যারা নেপালের সিটিজেন তাদের জন্য, আর একটা হচ্ছে যারা ভারতীয় নাগরিক তাদের জন্য। এবার আমরা ইমিগ্রেশনটা করে নিই। ইমিগ্রেশন ডান, 1 মিনিট বেশি সময় লাগলো, ছবি তুললো। আমি জিজ্ঞেস করলাম যে আমরা কি ভিসা অন অ্যারাইভেল? বলছে ওসবের কোনো ব্যাপারই নেই। তাই আমি বললাম যে আপনারা ট্যুরিস্ট এখানে কদিন থাকতে পারে? বললো 15 দিন 30 দিন, সেটা ভিসার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা ভারতীয়, আমরা তো কোনো ভিসা নিয়ে আসিনি, ডিরেক্ট এসেছি ফ্লাইটের টিকিট কেটে পাসপোর্ট নিয়ে। বললো যত দিন খুশি, মানে এখানে কোনো চাপই নেই। ল্যান্ড বর্ডার দিয়ে আগেই বলেছি আধার কার্ড দিয়ে হয়ে যায়, এখানে ফ্লাইটে এলাম বলে এত প্রোটোকল মেনটেন করতে হলো, বাট এটা করা দরকার। অন্তত পাসপোর্টটা এখানে এসে সম্মান পেলো। এবার আমাদের এখান থেকে নিতে হবে হচ্ছে আমাদের লাগেজ, বলে দিয়েছে ফ্লাইটে বেল্ট নাম্বার 1 থেকে। বেল্ট নাম্বার 1 থেকে লাগেজ কালেকশন কমপ্লিট। কোনো সহৃদয় ব্যক্তি লাগেজগুলোকে সব নামিয়ে রেখেছিল। সিকিউরিটিতেও কোনো চাপ নেই, সব মাল বের করছিলাম, বলছে কিচ্ছু মাল বের করতে হবে না, শুধু আমার এই হাতের ব্রেসলেটটা খুলতে বললো। ব্রেসলেটটা খুলিটা কোনোদিন কোনো এয়ারপোর্ট এখন অবধি বলেনি, বাট এখানে বললো। ব্রেসলেটটা খুললাম, খোলার পরে এখানে না এই ব্রেসলেট, গলার চেন, এসব দিকে দেখলাম মানে এগুলো বেশি চেক হয়, জানি না কেন। ব্রেসলেটটা খুলে ট্রেতে দিলাম, ওটা স্ক্যান হয়ে গেল, বেরিয়ে এলাম, লাগেজ নিলাম। এবার এয়ারপোর্টের বাইরে বেরোবো, ড্রাইভারকে অলরেডি ফোন করে দিয়েছি, ড্রাইভার বাইরেই ওয়েট করছে। এখানে কিন্তু এয়ারপোর্ট থেকে সিম পাওয়া যাবে। এখানকার যে কানেক্টর সেটা হচ্ছে এনসেল। আমার সিম রয়েছে, কিন্তু আমার সিমে রিচার্জ শেষ হয়ে গেছে। তো এখানে এটা হচ্ছে নেপালি কারেন্সিতে 399 টাকা হচ্ছে মিনিমাম। এখানে থাকবে হচ্ছে 8 GB ডেটা, আর নেপালের মিনিটস হচ্ছে 399 মিনিট, আর 799 হচ্ছে 30 GB আনলিমিটেড। এখানে ফোনপে অ্যাক্টিভেট হয়ে গেল। হ্যাঁ, এবার এখানে রিচার্জ করেছি এই 499 টাকার। তো এখানে পে করব। নেপালি টাকা নিচ্ছে হচ্ছে 500, ভারতীয় টাকায় 312 টাকা 50 পয়সা। ব্যাস হয়ে গেল, পেমেন্ট হয়ে গেছে, অ্যাক্টিভেট। SMS চলে এসছে, যা কৌশিক হো সাথ তো টেনশন লেনে কি কিয়া বাত। আমরা হারিয়ে গেলাম হয়তো, ওর সাথে আমার কন্ট্যাক্ট করা দরকার। এবার ও হয়তো কোথাও গেল, বা সেক্ষেত্রে তো কানেক্টিভিটি দরকার না। আমাদের কানেক্টিভিটি সবসময় দরকার। 2 দিন নেট অফ থাকলে বাড়ির লোক ধরে নেবে গেছে, গয়া পিন্ডি দেওয়ার টাইম চলে এসছে। বেরিয়ে এলাম এয়ারপোর্টের বাইরে, চারিদিকে আলো ঝলমল। একটু আগেও মেঘ ছিল, এখন মেঘ কেটে গিয়ে সূর্যের আলো দেখা মিলেছে, খুব সুন্দর লাগছে পরিবেশটা। ওই যে লেখা আছে কৌশিক পাল, বাহ! বিদেশ বিভূতিতে এসে নামটা দেখার পরে মনটা এমনি ভালো হয়ে যায়। ওই আমাদের থাপাজি। হ্যালো জি, থ্যাংক ইউ। আমাদের ট্যাক্সি চালকের সাথে মিট হয়ে গেছে, যে ট্যাক্সি করে যাব হচ্ছে আমরা হোটেল। আজকের দিনটা কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই, আজকের দিনটা জাস্ট হচ্ছে রিল্যাক্স। ওই হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্টের বাইরে এই হচ্ছে সমস্ত ক্যাব স্ট্যান্ড। 1997-এ যখন মা বাবার সাথে নেপালে এসেছিলাম, তখন আমরা বহরমপুর থেকে বাসে এসেছিলাম। তখনকার দিনে বোধহয় 3,500 টাকা নিয়েছিল। একটা কথা খুব শুনেছিলাম, মনে আছে যে ইলেকট্রনিক্স জিনিস নেপালে পাওয়া যায়। অনেক কিছু টর্চ ফর্চ ক্যামেরা কিনেছিলাম। তা মনে আছে তখন বাসের একজন বলেছিল যে যা যা কিনেছেন সব প্যাকেটগুলোকে ফেলে দিন, হ্যাঁ, কোনো প্যাকেট কিন্তু রাখবেন না সাথে। সেই টর্চ, তারপরে ক্যামেরার বাক্স সব আমরা ফেলতে এসেছিলাম। কিন্তু আমাদের কোনো বর্ডারে আটকায়নি, ধরেও নি। আমরা রাতারাতি ওই বর্ডার পার করে গেছিলাম। ওটা জনকপুর বর্ডার না কোন বর্ডার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমি একটা ছোট্ট ট্যাক্সি কিনেছিলাম ব্লু কালারের, খুব এক্সাইটেড ছিলাম যে একটা গাড়ি কিনেছি, পুশব্যাক গাড়ি, হ্যাঁ, একটু মানে মেটালের। আমার খুব খেলনার শখ ছিল ছোটোবেলায়, প্রচুর খেলনা কিনতাম। তো সেই নেপাল 1997 আর আজ 2025, খিলোনা বানায়া খলনায়ক। এই হচ্ছে আমাদের গাড়ি। গাড়ির নাম্বারটা পড়ার চেষ্টা করি, বাগমতি প্রদেশ 07। এটা মনে হচ্ছে 8700। ড্রাইভারকে জিজ্ঞেস করবো। আর এখানে কিন্তু এই ব্র্যান্ডের গাড়ি রয়েছে, হুন্ডাইও রয়েছে, ওদিকে সুজুকিও রয়েছে, स्कॉर्पियो রয়েছে, महिंद्रा, टाटा রয়েছে। यहाँ पर ओला उबेर टाइप का कुछ चलता है, मतलब अगर ऑनलाइन कुछ टैक्सी मिलता है ऑनलाइन क्या मिलता है यहाँ पे? इधर इन ड्राइवर पठाओ इन ड्राइवर पठाओ पठाओ।
আমাদের ওখানে ওলা উবের কুবের, এখানে হচ্ছে इन ड्राइवर और पठाओ। ये बागमती इधर है ना, इसके पास ही तो है ना वो पशुपतिनाथ जी का टेम्पल, वो वाला না ওই যে পশুপতিনাথ টেম্পল। বাবা মা এখানেও নিয়ে এসেছিলো আমাকে পশুপতিনাথ মন্দিরে, তখন আমি কত ছোট, ছবিগুলো এখন দেখি আর হাসি, কেমন ছিলাম সেই সময়। নেপালের রাস্তায় কিন্তু সবাই হেলমেট পরে গাড়ি চালাচ্ছে। নেপাল চট করে না দেখে মনে হবে না, হট করে মনে হবে আমরা মানে ইন্ডিয়ার কোনো জায়গায় ঘুরছি। মানসালু, হোটেল মানসালু, এটা কিন্তু 4 স্টার ক্যাটাগরির প্রপার্টি। এই ট্রিপ টু টেম্পল সংস্থাটা এতটাই ভালো না, এরা যে প্রপার্টিতে রাখে না, প্রত্যেকটা প্রপার্টি সুন্দর, এদের সব কিছু সুন্দর। মানে এখানে আপনি টাকা ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার পরে আপনার মনে হবে যে না আমি টাকাটা কিন্তু ফালতু দিলাম না। এইটা হচ্ছে হেরিটেজ প্রপার্টি, হেরিটেজ হোটেল। এই হচ্ছে এদের রিসেপশন। মোহিত চেক ইন করছে, আমি পাসপোর্টটা দিয়ে এসেছি। এই জায়গাটা দেখুন, জাস্ট অসাধারণ। এখানে কিন্তু একটা ক্যাফে আছে, ক্যাফে কুটাং। এখানে কফি টফি সব পাওয়া যাচ্ছে, ড্রিঙ্কস রয়েছে, সফট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক, সুইমিং পুল। হ্যালো, সুইমিং পুল হচ্ছে এই দিকটায়। এই যে এই হচ্ছে এদের পুল সাইড। এখানে বসার জন্য চেয়ার রয়েছে, কি সুন্দর ঘাস। এই সুইমিং পুলে 3 রকম হাইটের জল রয়েছে, 5.5 ফুট, 4 ফুট, 3 ফুট। দেখেই মনটা ভালো হয়ে গেল না বিকেলে এসে। এই যে সারাদিনের জার্নি চলছে, সেই কাল রাত থেকে আপনারা দেখছেন, এইসব দেখে কিন্তু মনটা ভালো হয়ে যায়। যাই হোক, এবার আমরা চেক ইন করি, দেখি আমাদের কি রুম দিয়েছে, আর সেই সাথে আপনাদেরকে বলবো যে এর ট্যারিফ কত। যদিও এই সব ট্যারিফ আমাদেরকে আলাদা করে পে করতে হবে না, সব কিছু কিন্তু প্যাকেজের মধ্যেই থাকবে আপনাদের। ট্রিপটা এক্সপেন্সিভ, কিন্তু আমি বলবো যে যারা তিব্বত আসতে চান, যাদের মনের মধ্যে ইচ্ছা আছে, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন, কারণ তিব্বত ঘোরার সুযোগ কিন্তু বারবার আসবে না। আবার ঠিকঠাক সংস্থার সাথে। 53 বছরের পুরনো প্রপার্টি, ওই জন্য হেরিটেজ। আর এখানে কিন্তু রয়েছে শুধু ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর, বেশি কিন্তু ফ্লোর এখানে নেই। আর এটা লিফট নেই, আমাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এবার সিঁড়ি দিয়ে যে আপনি উঠবেন না, দেখুন এইরকম সব কাঠের সিঁড়ি, মানে যেরকম থাকে পুরোনো দিনের বাড়িতে। এই হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 232। খুব সুন্দর একটা রুম, ভেতরে একটা দারুণ একটা স্মেল আসছে, একটু অন্যরকম স্মেল। কীরকম স্মেল বলুন তো, যেমন পুরোনো দিনের বাড়িতে থাকে না, পুরোনো দিনের বাড়িতে যেরকম স্মেল থাকে সেরকম। এই রয়েছে খাট আমাদের দুজনের জন্য, কাঠের ঘেরা দিয়ে আর কি, ভেতরে লাইট রয়েছে, একটা আলো আঁধারি ছায়া সৃষ্টি করেছে। এইদিকে রয়েছে ব্যালকনি, পর্দা সরিয়ে দিলে এদিকে ভিউজ রয়েছে, ছোট ফ্রিজ রয়েছে। এটা হচ্ছে ফ্লাক্স, ইলেকট্রিক কেটল ওখানে রয়েছে, কমপ্লিমেন্টারি জলের বোতল, টি কফি কিট, সব কিছু রয়েছে। এখানে আয়না, বসে কাজ করার জায়গা, এদিকে টিভি, ওখানে এসি। এই রয়েছে টয়লেট, একটু টয়লেটটা দেখিয়ে দিই। এইদিকে রয়েছে কোমোড, বেসিন, আর এইদিকে রয়েছে হচ্ছে স্নান করা সেপারেট জায়গা। জিজ্ঞেস করতে হয় আমাকে যে এই রুমটার ট্যারিফ কীরকম আপনাদের। বললো যে পার নাইট 2% ভারতীয় টাকায় 6500 টাকা, প্লাস হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। লাঞ্চের জন্য পার পারসন 2000 INR, ডিনারের জন্য আবার আলাদা। এই রকম কিছু হচ্ছে ট্যারিফ এক রাতের জন্য। আজকে সন্ধ্যাবেলায় আমরা সবাই একসাথে বসেছি, যারা আমরা যাচ্ছি হচ্ছে তিব্বত, মানে যেটা নিয়ে ব্লগ আমাদের। তো এর জন্য হচ্ছে মেন হচ্ছে ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশন মানে তিব্বতের ভিসা কিন্তু এখান থেকেই হবে। তো আমাদের পাসপোর্ট আমরা দিয়ে দেবো, এবং দুদিন আমরা কাঠমান্ডুতে আছি, এর মধ্যে কিন্তু আমাদের ভিসা প্রসেসটা হয়ে চলে আসবে। তারপর আমরা যাবো হচ্ছে এখান থেকে আর কি, মানে প্রসিড করতে পারবো তিব্বতের জন্য। তিব্বতের জন্য কিন্তু আলাদা ভিসা, আলাদা পারমিট হবে। আর ওই জন্যই আমাদের 2 দিন থাকতে হবে হচ্ছে নেপালে। যে 2 দিন আমরা নেপালে সাইট সিন করবো, তার ভিডিও আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। আজকে শরীর এত ক্লান্ত যে আপনাদেরকে গুড নাইট না বলে আর থাকতে পারবো না, গুড নাইট বলতেই হবে। কিন্তু তারাই করতে হবে হচ্ছে ডিনার। তো দেখিয়ে দিই আপনাদেরকে যে কী ডিনার রয়েছে। প্রথমে এসছে হচ্ছে সালাদ, ফ্রুট প্ল্যাটার, এটা তো পেঁপে, পেঁপে, কলা, আপেল। এটা হচ্ছে সুইট মেলন, আমরা যেমন ওয়াটার মেলন, এটা হচ্ছে সুইট মেলন, আমি তো কোনো খাইনি। আর ইয়ে কি আইটেম দিয়ে আপনার? চিকেন তাওয়া, এটা একটা স্পেশাল আইটেম আমরা বলেছি আলাদা করে, চিকেন তাওয়া। মেন আইটেম এটা হচ্ছে মাটন রোগান জোশ। এখানে জিজ্ঞেস করেছিলাম যে মাটন রোগান জোশ তো কাশ্মীরি ওয়াজবানের মধ্যে পড়ে, তো এদের আইটেমটার মধ্যেও আছে। আলাম মাটন কি ফ্রেশ? বললো হ্যাঁ ফ্রেশ। আমরা টেস্ট করে দেখা যেতেই পারে। এইরকম হচ্ছে রুটি, পিওর খাসি। মাংসটা এত তুলতুল করছে না, এত সফট না, সেটাই মনে হলো যেটা কিসের মাংস, মানে এটা কি ল্যাম্প, মানে ভেড়ার মাংস, ওটাকে তো মাটন বলে না ছাগলের মাংস। তোরা বলো না এটা ছাগলেরই মাংস। চিকেনটা আমার খেতে কষ্ট হচ্ছে, বাট মাটনটা কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো গলে যাচ্ছে। নানা রকম অভিজ্ঞতাকে সঙ্গী করেই কলকাতা থেকে নেপালের কাঠমান্ডু পৌঁছে কেটে গেল আমাদের প্রথম রাত। এখানে বলে রাখা দরকার,
নেপাল আমাদের স্টার্টিং পয়েন্ট হলেও আমাদের মেন ট্যুর প্ল্যান ছিল তিব্বত লাসা সহ 13 রাত 14 দিনের এভারেস্ট বেস ক্যাম্প, যার ডিউরেশন ছিল 16 জুন থেকে 1 জুলাই 2025। যে ট্রিপ অর্গানাইজ করেছিল ট্রিপ টু টেম্পলস। ফিরব সেই গল্প নিয়ে এর পরবর্তী পর্বে। নতুন গল্পের আপডেট পেতে অবশ্যই ফলো করে নেবেন আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন।